আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ ইয়াসিন প্রধানিয়া, প্রভাষক, মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আশা করি সবাই ভালো আছো এবং অনলাইনের ক্লাসগুলো খুব ভালো মতোই খেয়াল করছো। ওয়েলকাম টু মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় 7, তার মানে খতিয়ান নিয়ে আবারও আলোচনা করব। ইতিমধ্যেই আমি খতিয়ানের অধ্যায়ের পার্ট 1 বা পর্ব 1 তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। আশা করি সবাই ক্লাসটি ভালো মতোই খেয়াল করেছ এবং যে হোমওয়ার্কগুলো দেওয়া ছিল তোমরা সেগুলো কমপ্লিট করেছো। প্রথম পার্টে আমরা খতিয়ান সম্পর্কে প্রাথমিক যে ধারণা সেটা আমরা দিয়েছিলাম এবং খতিয়ান থেকে যে ধরনের এমসিকিউ আসতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং খতিয়ানের প্রস্তুত করা যে দুটি পদ্ধতি, টি-ছক পদ্ধতি এবং চলমান যে ছক পদ্ধতি, এই দুইটি পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং টি-ছক এবং চলমান যে ছকের নমুনা ছক আমরা দেখিয়েছিলাম। সর্বশেষ আমি তোমাদেরকে 6টি লেনদেনের একটি এসডব্লিউ দিয়েছিলাম যেগুলোর জাবেদা দাখিলা প্রস্তুত করার জন্য। আশা করি বাসায় তোমরা এগুলো জাবেদা করে ফেলেছ। যদি না করে থাকো তাহলে প্লিজ খেয়াল করো, আমি জাবেদাগুলো সলভ করেছি তোমাদের সুবিধার জন্য এবং আজকে আমি সেই জাবেদাগুলো দিয়ে কিভাবে টি-ছক পদ্ধতিতে খতিয়ান করতে হয় এবং কিভাবে চলমান যে ছক পদ্ধতিতে খতিয়ান করতে হয় সেই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করব। তো এগুলো ছিল আমাদের লেনদেন। এই লেনদেনগুলোরই আমি জাবেদা দাখিলা আজকে করেছি। আজকে আমাদের ক্লাসে পর্ব নাম্বার 2 খতিয়ান। তো খেয়াল করো, প্রথম লেনদেনটা ছিল নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এটা ছিল আমাদের প্রথম লেনদেন। তো যদি আমরা দেখি, এটা জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 2 নম্বর যে লেনদেনটা ছিল আসবাবপত্র ক্রয় 50,000 টাকা, এটার জাবেদা হলো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 3 নম্বর যে জাবেদাটা আমাদের ছিল মার্চের 15, নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, এটার জাবেদা হলো ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মার্চের 20 তারিখে আমাদের যে লেনদেনটা ছিল ধারে পণ্য ক্রয় 10,000 টাকা, এটার জাবেদা হলো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। যেহেতু এটা ধারে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এগুলো তোমরা ষষ্ঠ অধ্যায় খুব ভালো মতো শিখে আসছো এবং প্রথম অধ্যায়গুলোতে ডেবিট ক্রেডিট নির্ণয় করাও শিখেছো। আচ্ছা, তারপর দেখো আমাদের পরের যে লেনদেনটি সেটি হলো নগদে পণ্য বিক্রয় 5,000 টাকা, এটার ডেবিট ক্রেডিট নির্ণয় হলো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এন্ড লাস্ট যে লেনদেনটা ছিল বেতন প্রদান 10,000 টাকা, তো এটার ডেবিট ক্রেডিট নির্ণয় বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এ ছিল আমাদের 6টি লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়। এখন আমরা দেখব প্রথমেই টি-ছক পদ্ধতিতে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করার পর বা জাবেদা করার পর খতিয়ান করতে হয়। আমি চেষ্টা করব তোমাদেরকে খুব সহজে বোঝানোর জন্য, একটু মনোযোগ সহকারে খেয়াল করবে, আশা করি বুঝতে পারবে। ওকে, তাহলে এবার আমরা দেখি কিভাবে আমাদের জাবেদা থেকে প্রথমে আমরা টি-ছকটা দেখব, তারপর আমরা চলমান যে ছক দেখব। দেখো আমি এখানে ঘর কেটে রেখেছি অঙ্ক করার সুবিধার জন্য।
ঘর কাটা হলো আমাদের। তো আমরা খতিয়ান করার আগে প্রথমে জাবেদা থেকে একটা জিনিস খেয়াল করব, সেটা হলো প্রথমেই তুমি দেখবে এখানে আলাদা আলাদা কয়টি হিসাব খাত আছে, আলাদা আলাদা কয়টি হিসাব খাত আছে, বিভিন্ন নামে কয়টি হিসাব খাত আছে। একটু খেয়াল করো ব্যাপারটা। এখানে প্রথম যে হিসাব খাতটি আছে সেটি হলো নগদান হিসাব। নগদান হিসাব এটা আমাদের একটা হিসাব খাত, 1 নাম্বার হিসাব খাত। 2 নাম্বার যে হিসাব খাতটি আছে সেটি হলো মূলধন হিসাব। মূলধন হিসাব এটা 2 নাম্বার হিসাব খাত। 3 নম্বরে আমাদের যে হিসাব খাতটা আছে সেটি হলো আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব। 4 নম্বরে দেখো নগদান হিসাব কিন্তু আমি উপরে আগেই প্রথমেই সিলেক্ট করে নিয়েছি, এই জন্য নগদান হবে না। 4 নম্বরে হলো ক্রয় হিসাব। দেখো ক্রয় হিসাব, নগদান আগেই আমি সিলেক্ট করে নিয়েছি, এই জন্য নগদান হবে না। দেখো ক্রয় আগেই সিলেক্ট করে নিয়েছি, যার কারণে ক্রয়টাও হবে না। 5 নম্বরে যেটা হবে সেটা হলো পাওনাদার হিসাব। দেখো পাওনাদার হিসাব। 6 নম্বরে খেয়াল করো, আমি নগদান আগেই সিলেক্ট করে নিয়েছি, যার কারণে নগদান হবে না। বিক্রয় হিসাব। 7 নম্বরে যে ব্যাপারটা সেটা হলো দেখো বেতন হিসাব। তাহলে নগদান আগেই আমরা নিয়ে নিয়েছি, তাহলে আমাদের চলমান যে ছক বা টি ছক যে কোনো পদ্ধতিই করি, আমাকে খতিয়ান করার জন্য 60টি হিসাব খাতের জন্য ঘর কাটতে হবে। তো চলে আসো, প্রথম আমি 1 নম্বরে যে হিসাব খাতটার নাম বললাম সেটি হলো নগদান হিসাব। তো আমরা এই নগদান হিসাবটা আগে টি ছক পদ্ধতিতে কিভাবে করব আমরা একটু দেখি। আমি ছকগুলো আগেই কেটে রেখেছি অঙ্ক করার সুবিধার জন্য, যাতে করে আমরা সহজেই অঙ্কগুলো করতে পারি একটু কম সময়ের মধ্যে। দেখো আমাদের এখানে প্রথমেই আছে নগদান হিসাব। প্রত্যেকটা ছক লেখার পর যে যে হিসাব খাত সেটি ঠিক মাঝখানে লিখতে হবে। দেখো আমরা ঠিক মাঝখানে লিখলাম নগদান হিসাব। টি ছক পদ্ধতির ছক আমরা কেটে রেখেছি, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, বাম দিকে ডেবিট ডান দিকে ক্রেডিট, 2টি হিসাব খাত আমরা লিখে নিয়েছি। এবার আমরা যে জিনিসটা খেয়াল করব, কিভাবে আমরা নগদান হিসাবটা প্রস্তুত করব, একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। একটি হিসাব প্রস্তুত করা শিখলে বাকি হিসাবগুলো তুমি খুব ইজিলি করতে পারবে। প্রথমেই দেখতে হবে আমাকে নগদান হিসাবটা মূলত কোথায় কোথায় আছে, কোন কোন তারিখে উল্লেখ করা আছে। তুমি একটু খেয়াল করো, 2018 মার্চের 1, 2018 মার্চের 1 এখানে নগদান হিসাবটা দেখা যাচ্ছে। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তার মানে এখানে নগদান হিসাব আছে। তো আমরা যদি দেখি যে নগদান হিসাবের টা কোন দিকে লেখা আছে, দেখো নগদান হিসাবটা ডেবিট দিকে আছে। কোন দিকে আছে? ডেবিট দিকে। তাহলে এই লেনদেনটার কাজ আমাকে করতে হবে ডেবিট দিকে। কোন দিকে করতে হবে? ডেবিট দিকে। তাহলে আমরা লিখি 2018 মার্চ 1। সবসময় আমাদেরকে বিপরীত হিসাবটি লিখতে হবে। নগদানের সাথে ক্রেডিট যে হিসাবটি আছে সেটি হলো মূলধন হিসাব, তাহলে লিখতে হবে মূলধন হিসাব। মূলধন হিসাব। দেখো নগদান হিসাব ডেবিট দিকে আছে 1 লক্ষ টাকা, তাহলে আমরা এখানে লিখব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। একটু ব্যাপারটা খেয়াল করলাম, আমি কেন এখানে ডেবিট দিকে লিখলাম, কারণ নগদান হিসাব কোন দিকে লেখা আছে? ডেবিট দিকে লেখা আছে, এই জন্য আমি এখানে ডেবিট দিকে লিখলাম 1 লক্ষ টাকা, বিপরীত হিসাবটি লিখলাম। আবার এরপরে লেনদেনে দেখো মার্চের 10 আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে নগদান হিসাবটি ক্রেডিট দিকে থাকার কারণে আমরা এই লেনদেনটার কাজ করব ক্রেডিট দিকে। লিখে নিই তাহলে 2018 মার্চের 10। দেখো এখানে নগদান হিসাবের বিপরীতে যে হিসাবটি তার নাম হলো আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব। তাহলে আমরা দেখো নগদান হিসাব কত টাকা? ক্রেডিট দিকে আছে 50,000 টাকা, যার কারণে আমরা ক্রেডিট দিকে লিখলাম 50,000 টাকা। এরপরে খেয়াল করো মার্চের 15 তারিখে নগদান হিসাব আছে, তার সাথে কি আছে? ক্রয় হিসাব। দেখো এখানে নগদান হিসাবটা কোন দিকে লেখা আছে? ক্রেডিট দিকে লেখা আছে। কোন দিকে? ক্রেডিট দিকে লেখা আছে, যার কারণে আমাকে লিখতে হবে ক্রেডিট দিকে। তারিখটা কত? মার্চ 15, মার্চের 15 নগদান হিসাব। তার বিপরীতে কি আছে? ক্রয়। তাহলে আমরা বিপরীত হিসাবটি লিখতে হবে ক্রয় হিসাব। কত টাকা দেওয়া আছে? 20,000 টাকা, তো আমরা লিখলাম 20,000 টাকা। ওকে, এরপরে খেয়াল করো মার্চের 20,
মার্চের 20, মার্চের 20-এ এখানে নগদান হিসাব নামে কোনো হিসাব নেই, এখানে ক্রয় আর পাওনাদার আছে। তারপরে খেয়াল করো মার্চের 25, মার্চের 25-এ গিয়ে এখানে দেখো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা খেয়াল করলাম এখানে কিন্তু নগদান হিসাব আছে এবং নগদান হিসাবটা ডেবিট দিকে আছে। কোন দিকে আছে? ডেবিট দিকে। তাহলে চলো আমরা এখানে এটা লিখবো কোন দিকে? ডেবিট দিকে। মার্চের 25 নগদান হিসাবের সাথে কি আছে? বিক্রয় হিসাব। আমরা লিখবো বিক্রয় হিসাব। বিপরীত হিসাবটি লিখতে হয়, বারবারই বলছি। বিক্রয় হিসাব। নগদান হিসাব ডেবিট কত টাকা আছে? 5,000 টাকা। 5,000 টাকা। তারপরে দেখো মার্চের 30, মার্চের 30-এ যদি আমরা খেয়াল করি তাহলে এখানে লেখা আছে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানেও নগদান হিসাবটি ক্রেডিট দিকে দেওয়ার কারণে আমরা কাজ করব ক্রেডিট দিকে। মার্চের 30 নগদানের বিপরীতে যে হিসাবটি আছে সেটি হলো বেতন হিসাব। তাহলে আমরা লিখতে হবে এখানে বেতন, বেতন হিসাব। নগদান ক্রেডিট দিকে থাকার কারণে ক্রেডিট দিকে লিখলাম, টাকা হলো 10,000 টাকা। তো বন্ধুরা খেয়াল করো, আমরা 6টি লেনদেনের মধ্যে যে কটি লেনদেনে নগদান হিসাব আছে ঠিক সেই কটি লেনদেনে আমরা লিখলাম। আবার খেয়াল করো, আমাদের প্রথম লেনদেনটিতে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ডেবিট, তাহলে আমাকে কাজ করতে হবে খতিয়ানের ডেবিট সাইডে বিপরীত হিসাবটি লিখতে হবে। মূলধন হিসাব আমি লিখে নিলাম 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা। পরবর্তী লেনদেনে মার্চের 10 দেখো খেয়াল করে এখানে লেখা আছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট, তাহলে আমাকে কাজ করতে হবে ক্রেডিট দিকে। আমি ক্রেডিট দিকে লিখলাম মার্চের 10 আসবাবপত্র হিসাব, টাকা হলো 50,000 টাকা, লিখে নিলাম। পরবর্তী লেনদেনে খেয়াল করো মার্চের 15 ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানেও নগদান হিসাব ক্রেডিটের কারণে আমাকে কাজ করতে হবে ক্রেডিট দিকে, লিখলাম মার্চের 15 ক্রয় হিসাব, লিখলাম 20,000 টাকা ছিল, 20,000 টাকা। পরবর্তী লেনদেনে মার্চের 20 এখানে নগদান নামে কোনো হিসাব নেই, যার কারণে আমি লিখিনি। পরবর্তী লেনদেনে মার্চের 25 নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ডেবিট, তাহলে আমাকে লিখতে হবে ডেবিট দিকে। মার্চের 25 বিক্রয় হিসাব, বিপরীত হিসাবটি লিখলাম, টাকা 5,000 টাকা। পরবর্তী লেনদেন দেখো মার্চের 30 এখানেও নগদান হিসাব, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যার কারণে এটিও আমাকে কোন দিকে লিখতে হবে? ক্রেডিট দিকে লিখতে হবে। লিখলাম বেতন হিসাব, টাকা কত? 10,000 টাকা। বেতন হিসাব টাকা 10,000 টাকা। ওকে, এবার আমাকে জের বা ব্যালেন্স নির্ণয় করতে হবে। আমরা আগের পার্টে আমরা এই জের বা ব্যালেন্স নিয়ে অনেক কথা বলেছিলাম। আগের পার্টে বলেছিলাম তোমাদেরকে জের বা ব্যালেন্সটা ভালো মতো শেখার জন্য আমাকে খেয়াল করতে হবে টাকাটা কোন দিকে বেশি আছে, কি ডেবিট দিকে নাকি ক্রেডিট দিকে। আমরা যদি খেয়াল করে আমরা দেখি টাকাটা ডেবিট দিকেই বেশি, নগদান হিসাবের টাকাটা ডেবিট দিকে বেশি। তো আমরা প্রথমে ডেবিট দিকে লিখবো। খেয়াল করো ডেবিট দিকে কতটা, এটা খুব ভালো মতো একটু খেয়াল করতে হবে। 1 লক্ষ আর হলো 5,000, টোটাল আমাদের ডেবিট দিকে ব্যালেন্স হয় 1,05,000। এটা আমরা ক্লোজ করব। আমরা সেম টাকাটাই আবার ক্রেডিট দিকে লিখবো 1,05,000, এটাও আমরা ক্লোজ করব। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ডেবিট ব্যালেন্সগুলো থেকে ক্রেডিটগুলোকে মাইনাস করতে হবে। দেখবো আমরা এখানে কত টাকার কম আছে সেটা আমরা বের করব। দেখো 1 লক্ষ টাকা থেকে যদি আমি এখানে 80,000 টাকা মাইনাস করে দিই, আর আমাদের এখানে 50, 70, 80,000 টাকা, তাহলে থাকে হলো 20,000 টাকা। 1 লক্ষ 5 থেকে 25,000 টাকা আমাদের এখানে কম আছে। তাহলে এই 25,000 টাকা আমরা এখানে লিখব। দেখো আমি 25,000 টাকা কীভাবে ব্যালেন্সটা বের করলাম? এই ডেবিট ব্যালেন্স থেকে 1,05,000 টাকা থেকে এই তিনটি 5,000, 20,000, 50,000, 20,000, 10,000 এই তিনটি ব্যালেন্স আমরা বিয়োগ করলাম। বিয়োগ করার পর আমাদের 25,000 টাকা ব্যালেন্স বের হলো। এটার নাম দিতে হবে মার্চের 31 ব্যালেন্স সিডি। আমরা গত ক্লাসে বারবার বলেছিলাম যে মাসের শেষে বা বছরের শেষে যে ব্যালেন্সটা থাকে তার নাম হলো ব্যালেন্স সিডি। তার নাম হলো কি ব্যালেন্স, দেখো এই মার্চের 31 তারিখ, তার মানে মাসের শেষ, তাহলে এটা হলো কি ব্যালেন্স সিডি 25,000 টাকা। আমরা ব্যালেন্স সিডি কত টাকা বের করলাম? 25,000 টাকা। এই 25,000 টাকাই আবার পরবর্তী মাসের শুরুতে চলে আসবে, লিখতে মার্চের পরে এপ্রিল 1।
এপ্রিল 1 ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। ওকে, খেয়াল করছি আমি লিখলাম পরবর্তী এপ্রিলের 1 তারিখ ব্যালেন্স বিডি। তাহলে দেখো আমি ব্যালেন্স সিডি আর বিডিটা কিভাবে বের করলাম সেটা একটু খেয়াল করো। আমরা প্রথমে ডেবিট দিকে যোগ করলাম 1,05,000 টাকা হলো, এবং তার থেকে ক্রেডিট যে ব্যালেন্সগুলো ছিল 50,000, 20,000, 10,000 সেগুলো মাইনাস করলাম। মাইনাস করার পর যেটা বের হলো সেটা হলো 25,000 টাকা। এটা হলো ব্যালেন্স সিডি, মাসের শেষ তারিখ ব্যালেন্স সিডি। আর এই টাকাটাই সেম পরবর্তী মাসে গিয়ে হয়ে গেল ব্যালেন্স বিডি 25,000 টাকা। তো 25,000 টাকাটা কিভাবে বের হলো, যদি এটা তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবা যে কিভাবে তুমি বুঝতে পারোনি আর এটা কিভাবে বের হলো। এই আমাদের নগদান হিসাব প্রস্তুত হয়ে গেল। এরপর আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হলো দেখব মূলধন হিসাব। দেখো মূলধন হিসাব, ওকে, মূলধন হিসাব খেয়াল করো। আমাদের এই যদি দেখি আমরা মূলধন হিসাবটা মূলত কোথায়, 2 নম্বর হিসাবটা ছিল আমাদের মূলধন হিসাব। তো আমরা এখন মূলধন হিসাব করব। দেখো খেয়াল করে মূলধন হিসাব মূলত একটি জায়গায় আছে, সেটা হলো মার্চের 1 তারিখে। তার সাথে যে হিসাবটি আছে সেটা হলো নগদান হিসাব, কিন্তু মূলধন হিসাবটি কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে। আমরা খেয়াল করে দেখলাম মূলধন হিসাবটি আছে ক্রেডিট দিকে। তাহলে আমাকে ক্রেডিট দিকে লিখতে হবে 2018 মার্চের 1। মূলধন হিসাবে বিপরীতে যে হিসাবটি সেটি হলো নগদান হিসাব। তাহলে আমাকে লিখতে হবে নগদান হিসাব। টাকা আছে 1 লক্ষ টাকা, আমি 1 লক্ষ টাকাই লিখব। দেখো খেয়াল করে আর কোথাও কিন্তু আমাদের মূলধন হিসাব নেই, কোনো লেনদেনের সাথে মূলধন হিসাব সম্পৃক্ত নেই, আর কোথাও মূলধন হিসাব নেই। তো এইবার আমরা যে ব্যাপারটা খেয়াল করবো এটার ব্যালেন্স বের করব। দেখো এটা 1 লক্ষ টাকা ক্রেডিট দিকে ব্যালেন্স আছে, ডেবিট দিকে কোনো টাকাই নেই। তো আমরা এই ক্রেডিট দিকে টাকাটাকে 1 লক্ষ টাকাটাকে উভয় দিকে লিখে নিব। দেখো আমাদের ডেবিট দিকে কোনো টাকা নেই, তার মানে এখানে পুরো টাকাটাই আমাদের ব্যালেন্স সিডি, পুরো 1 লক্ষ টাকাই আমাদের ব্যালেন্স সিডি। আমরা লিখব 2018 মার্চের 31 ব্যালেন্স সিডি। আর এই 1 লক্ষ টাকা পরবর্তী মাসে গিয়ে হয়ে যাবে সেটা ব্যালেন্স বিডি, এপ্রিল 1 ব্যালেন্স বিডি। আমরা বারবার দেখেছি যে মাসের শেষে যে ব্যালেন্সটা হয় সেটা হলো ব্যালেন্স সিডি, পরবর্তী মাসের শুরুতে গিয়ে যে ব্যালেন্সটা সেটা হলো ব্যালেন্স বিডি। তো দেখো আগের অঙ্কে আমাদের ব্যালেন্স সিডি ছিল ক্রেডিট দিকে, এই অঙ্কে ব্যালেন্স সিডি হলো ডেবিট দিকে। আগের অঙ্কে ব্যালেন্স বিডি ছিল ডেবিট দিকে, এই অঙ্কের বেলায় এই হিসাবের বেলায় ব্যালেন্স বিডি হয়ে গেল আমাদের ক্রেডিট দিকে। এটার কারণ হলো আমরা দেখব যেদিকে টাকাটা বেশি, মূলত যেদিকে ব্যালেন্সটা বেশি হয় সেদিকেই ব্যালেন্স বিডিটা হয়, আর যেদিকে ঘাটতিটা হবে যে কম হবে সেদিকে ব্যালেন্স সিডি হবে। দেখো আমাদের ডেবিট দিকে কোনো টাকাই ছিল না, যার কারণে 1 লক্ষ টাকা হলো আমাদের ব্যালেন্স সিডি। ওকে, এবার আসি আমরা আসবাবপত্র হিসাবটা যদি আমরা করি তাহলে একটু খেয়াল করো। আসবাবপত্র হিসাবে যে ব্যাপারটা সেটি হলো দেখো আমাদের এখানে আসবাবপত্র হিসাবে এখানে সেম একটি মাত্র আসবাবপত্র হিসাব আছে আমাদের, আর কোনো আসবাবপত্র হিসাব নেই। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আসবাবপত্র ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। এখানে আর কোনো লেনদেনে আসবাবপত্র সম্পৃক্ততা নেই। তো আমরা এবার আসবাবপত্র হিসাবটা করব। দেখো আসবাবপত্র হিসাবের সাথে যে হিসাবটি আছে তার নাম হলো নগদান হিসাব। কি হিসাব আছে, তার নাম হলো নগদান হিসাব। তো আসবাবপত্র হিসাবটা ডেবিট দিকে আছে, এখানে দেখো ডেবিট দিকে। তাহলে আমাকে কাজ করতে হবে কোন দিকে, ডেবিট দিকে। আমি এখানে লিখে নিব 2018 মার্চের 10। দেখো মার্চের 10 তারিখে এটা আছে, মার্চের 10, মার্চের 10। আসবাবপত্র হিসাবে বিপরীত যে হিসাবটা সেটা হলো নগদান হিসাব। কি হিসাব, নগদান হিসাব। আমরা লিখবো এখানে নগদান হিসাব। নগদান হিসাব। দেখো আসবাবপত্র হিসাব ডেবিট ব্যালেন্স কত আছে, 50,000 টাকা। তাহলে আমাকে লিখতে হবে 50,000 টাকা। ব্যাপারটা একটু খেয়াল করলে দেখবে যে এখানে 50,000 টাকা শুধুমাত্র একটাই আসবাবপত্র হিসাব, আর কোনো আসবাবপত্র হিসাব আমাদের নেই। দেখো তাহলে আমাদের আসবাবপত্র হিসাবে ব্যালেন্স লেখা শেষ। এবার দেখো এই 50,000 টাকা শুধু ডেবিট দিকে আছে, যার কারণে আমি 50,000 টাকাকে উভয় দিকে লিখতে হবে আমাকে, ডেবিট দিক ক্রেডিট দিক উভয় দিকেই লিখতে হবে।
এইবার ক্রেডিট দিকে কোনো ব্যালেন্স নেই, তার মানে পুরো টাকাটাই কম ক্রেডিট দিকে, তাহলে পুরো টাকাটাই হয়ে যাবে ব্যালেন্স। কম থাকলে কি হয় জানি, ব্যালেন্স সিডি। যেদিকে টাকা কম সেটা হয়ে যায় ব্যালেন্স সিডি। 31 তারিখ ব্যালেন্স সিডি। আর এই কম টাকাটা পরবর্তী মাসে কি হয়ে যাবে, কি ব্যালেন্স বিডি। তারিখ হবে এপ্রিল 1, দেখো পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি। তাহলে দেখো আমরা 3টা হিসাব করলাম, একটা হলো নগদান হিসাব, আরেকটা হলো মূলধন হিসাব, একটা হলো আসবাবপত্রের হিসাব। 3টা হিসাবে টিছক পদ্ধতিতে আমি 3টা হিসাব করে দেখালাম। আমরা প্রথমেই বলেছিলাম এখানে টোটাল 60টি হিসাব করতে হবে, আলাদা আলাদা নামে 60টি হিসাব আছে, যার কারণে 60টি হিসাব করতে হবে। তার মধ্যে আমি তোমাদেরকে 3টি হিসাব টিছক পদ্ধতিতে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি যে 4টি হিসাব আছে সেই 4টি হিসাব তোমরা নিজেরা করে নিবে এবং করার চেষ্টা করবে। না পারলে নিশ্চয়ই আমাকে জানাবে, আমি চেষ্টা করব ক্লাসের শুরুতে সেটা সলভ করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ পরবর্তী পর্বে, পরবর্তী ক্লাসে আমরা চলমান জেদ ছক কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিব, দেখাবো। তো পরবর্তী ক্লাসগুলো মিস করবে না এবং ইউটিউবে ভিডিওগুলো খুব ভালো মতো দেখবে। টিছক পদ্ধতিটা যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে বারবার করে ভিডিওটা দেখবে, আশা করি বুঝতে পারবে। আর একটা ক্লাসও মিস করবে না, কারণ একটা ক্লাস মিস করলে পরবর্তী ক্লাসটা তুমি ভালো মতো বুঝতে পারবে না। হিসাব বিজ্ঞান একটি ধারাবাহিক প্রক্রিয়া। একটি চ্যাপ্টার না পারলে অন্য একটি চ্যাপ্টার পারতে কষ্ট হয়, একটি ক্লাস না করলে অন্য একটি ক্লাসে তুমি বুঝতেও কষ্ট হবে। সুতরাং টিছকটা বাকি যে 4টা হিসাব আমি দিয়ে দিলাম, সেই 4টা হিসাব, বাকি 4টা হিসাব ছিল কি কি, আমি নগদান হিসাব, মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব সলভ করে দিয়েছি। বাকি থাকলো ক্রয় হিসাব, পাওনাদার হিসাব, বিক্রয় হিসাব আর হলো বেতন হিসাব। এই 4টি হিসাব তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে, আশা করি ইনশাল্লাহ পারবে। সেই পর্যন্ত ভালো থাকো, নেক্সট পর্ব নিয়ে আসবে ইনশাল্লাহ চলমান জেদ ছক কীভাবে করতে হয় সেটা শেখানোর জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।